ভালোবাসার সীমানা পেরিয়ে লিখেছেন প্রিয়স্মিতা তেহেজি রায়। পর্ব সংখ্যা ৬৭। আরে বাস বান্ধবী, দেখ কত বড় বাড়ি। এই বাড়ির ভেতরে আমাদের ১০ বাড়ি আনো এসে ফিট হয়ে যাবে। ত্রিধা দেখালো। কথাগুলো বলার সময় লাবিবের চোখ দুটো মুগ্ধতায় চকচক করছে। ত্রিধা এর হাল দেখে খোঁচা মেরে বলল, এতদিন জানতাম শুধু ছেলেরা ধরা চোখে দিয়ে ছেলে গিলে খাস, বড় বড় বাড়িও যে গিলে খেতে পারিস এটা তো জানতাম না। বান্ধবীর তেরা কথায় সরু চোখে তাকালো লাবিবা। নাক উঁচু করে বলল, তুই কি কোনোভাবে আমাকে অপমান করলি? ত্রিধা শিকদার বাড়ির অভ্যন্তরে রাজকীয় নকশায় নজর বোলাতে বোলাতে পুনরায় খোঁচা দিয়ে বলল, সত্যি কথা বলতে তো সবসময় ঝাঁঝালোই লাগে, তবে তুই একটা কথা ঠিকই বলেছিস। এই বাড়ির মধ্যে একটা অন্যরকম ব্যাপার স্যাপার আছে। ২ সেকেন্ড লাবিবা অপমান যেন ভুলে গেল। বান্ধবীর তালে তাল মিলিয়ে ঠিক বলেছিস। রাজকীয়তা যেন নির্মমভাবে ঢেলে দিয়েছে এই বাড়িতে। রয়্যাল সয়াল ব্যাপার আছে। লাবিবা হাঁটতে হাঁটতে হঠাৎই বলে ওঠে, আছে এই বাড়িতে আঙ্কেলরা তো তোর আব্বুর ফ্যামিলির ফ্রেন্ডস প্লাস বিজনেস পার্টনার শুনলাম। তাহলে তো বছর আগে কখনো তুই এই বাড়িতে আসিসনি। লাবিবার বলতি মার্কা প্রশ্নে ফুঁসে নিঃশ্বাস ছাড়ল ত্রিধা। তোকে বলদ বললে বেশি খুব হবি, তুই তো হলি গাধা। এ কথায় তেলে বাগানে জ্বলে উঠল লাবিবা। তোর জামাই আফ্রিকান কালা গাধা, শালি আমার। তোর জামাই নাইজেরিয়ান বলদ। ত্রিধা ওর গালাগালি স্কিল দেখে অবাক হলো, তবে শান্ত হয়ে বলল, তাহলে তো তোকে গাধা বলবো না। আমি আগে থেকেই কখনো বাংলাদেশে এসেছিলাম যে এই বাড়িতে আসবো, তাই না বল? আচ্ছা ছাড় এসব, আমি গোয়েন্দার লাগে একটা কথা জানতে পেরেছি, শুনবি? অত্যাধিক আগ্রহ নিয়ে কথাটি শুনতে চাইল লাবিবা। ত্রিধা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে বলল, কি? লাবিবা এবার আরও দ্বিগুণ উৎসাহ গলায় ঢেলে বলল, গোপন সূত্রে খবর পেয়েছি এই বাড়ির ছেলেগুলো নাকি এক একটা কড়া মাল, একদম মাখন, মুখে দিলে গলে যাবে। লাবিবার কথা শুনে ত্রিধার মুখে যেন একটুখানি ফাঁকটা বেলুনের মতোই চুপসে গেল। ঝাড়ি মেরে বলল, তোর এই আলোর দোষ দেখে আমি শিহরিত। তোর কোনো ব্যাটাকে সুন্দর লাগে না বলবি তুই? তোর আর এই রাস্তায় ফুচকাওয়ালা, সিঙ্গারাওয়ালা, চটপটিওয়ালা, মুড়িওয়ালা সবাই কি তোর কাছে হট লাগে? সব ছেলে তোর কাছে একদম ঝাক্কাস। ঝাড়ি খেলো লাবিবা, মুখ চুপকে গেল যেন। সে দুঃখী দুঃখী মুখে বদন করে বলল, এমন করছিস কেন বান্ধবী? আমি কি নিজের জন্য চাইছি? আমি তো তোর জন্যই কথাটা ভেবে বললাম। আহা গো, কত ভাবো আমার কথা। এত হট দুলাভাই খুঁজে কি পরে আমার সাথে বিয়ে দিবা? আস্তাগফিরুল্লাহ, আমার জামাই তোকে কেন দিব? আহা বেবি, এমন করছিস কেন? তুই কি চাস না তোর একটা হট দুলাভাই হোক, আমার একটা সেক্সি জামাই হোক? আলুর দোষ ছড়াতে না পারলে পাশের বাড়ির রহিম মিয়ার তোকে বিয়ে করবে না। দিদার কথায় নাটক করে কপালে হাত দিল লাবিবা। ঢং ধরে বলল, আর নরম এমন করতে হবে না, আঘাত দিলি রে জান। একটা হট ছেলে তো চাইছিলাম, খোঁজো দে না বোন, প্রমিস করছি একদম ভালো হয়ে যাব। লাবিবার কথায় ভুরু কুচকে ফেলল ত্রিধা। যা দুষ্টু, কথা বলিস না আর। তোর কি আমার ছেলে পাচারকারী চক্রের লিডার বলে মনে হয়? তর্জনী আঙুল তুলে বলল ত্রিধা। অন্য ছেলে খুঁজে দিতে হবে না, তোর ভাইটাকে পটিয়ে দে, প্রমিস করছি ভণ্ডামি সন্ডামি সব ছেড়ে দিব, পীর আউলিয়া হয়ে যাব। তুই শুধু তোর সেন্টু ভাইটাকে পটিয়ে দে। লাবিবা আপন মনে বকবক করতে করতে নিচের মধ্যে এগিয়ে যায়। ব্যাককেল বনে যায় লাবিবা। ৪-৫টা ফাঁকা। আস্তাগফিরুল্লাহ, এতক্ষণে কি ভূতের সাথে কথা বলছিলাম বলে ফু দিল লাবিবা বুকে। নিশ্চিত হতে ঘাড় বাঁকিয়ে তাকাতেই পেছন থেকে দেখলো ত্রিধা ওকে ফেলে গটগট পায়ে চলে যাচ্ছে। পেতনি ছিল না ভেবে স্বস্তি পেল লাবিবা, কিন্তু তাকে ফেলে চলে যাচ্ছে দেখে চেঁচিয়ে উঠল, আমার মারমো, তুই এখন বুঝবি না। যা যা, মানুষকে খুশি করতে কত কিছু লাগে, আমায় দেখে শেখ। আমি ছেলে দেখলেই খুশি হয়ে যাই। ত্রিধার কথা এক কানে তুলে আরেক কান্দে বের করে দিল। ত্রিধা শেখ শিল্পপতি আরশাদ শেখের কনিষ্ঠা কন্যা। ত্রিধার আব্বু সাজিদ শিকদারের ঘনিষ্ঠ বন্ধু প্লাস বিজনেস পার্টনার আরশাদ খান। তাই ঘনিষ্ঠ বন্ধুর আমন্ত্রণ রক্ষাতে পরিবার সহ শিকদার বাড়িতে উপস্থিত হয়েছে আরশাদ শেখ। বিয়ে বাড়ি সাজে সাজে উঠেছে যেন প্রণয় কুঞ্জ। আনাচে কানাচে কোলাহল, বাড়ি ভর্তি মেহমান, আত্মীয় স্বজন, দেশি বিদেশি নিমন্ত্রিত গণ্যমান্য ব্যক্তিবর্গ। উৎসাহ হইচই আর বাচ্চাদের তুখর হট্টগোলে শিকদার বাড়ির আমেজ এসেছে বিয়ে বেরব। মেহেদি অনুষ্ঠানের জন্য পুরো বাড়ি সাজানো হয়েছে দারুণ অ্যাথলেটিকভাবে। বাড়ির অন্য সব সদস্যরা অবস্থা যেমন তেমন, তবে ছেলেদের অবস্থা দেখার মতো। বেচারা কালুর বলদের মতো খাচ্ছে সব, দম ফেলার ফুসরত নেই এইটুকু।
আজ তোর পুরস্কার পরীক্ষা ছোট মিয়া। হাঁড়িটা এই বাড়ির বিশাল যে তন্ময়ের মাথা থেকে ফসকে যাচ্ছে। তন্ময় মাথা থেকে নামিয়ে হাঁড়িটার ভেতরে এক হাত ঢুকিয়ে দিল। জিম্বাকৃতির বিশাল হাঁড়িটা কাঁধে ঝুলে অন্যদিকে বাঁকা নজরে তাকিয়ে বলল, আমার কথা না ভেবে তুমি নিজের কথা ভাবো বড় মিয়া। অরণ্য ভুরু কুচকে শুধালো, কেন কেন? তন্ময় শয়তানি হাসি এসে হাড়ির গায়ে লাগাম হাত বুলিয়ে দিয়ে বলল, এই বুটটা হাড়ির বসিয়ে তোমাকে আজ কষিয়ে কষিয়ে ঝাল দেব বড় দাদান। জিজ্ঞেস করো কেন? অরণ্যের ভুরু বেঁকে গেল। জিজ্ঞাসুক দৃষ্টিতে প্রশ্ন করলো কেন? তন্ময় ঠোঁটে শয়তানির হাসি ফুটে খানিক প্রশস্ত হলো। সে হাতের অ্যাপলস ওয়াচে দুইবার ট্যাপ করে অরণ্যর দিকে চোখ করে সামনের কবজিতে তুলে ধরল। ঘন্টার কাঁটা 12টার কাঁটায় ঠিকঠাক। টিকটিক করে বিকট চিৎকার দিয়ে লাফিয়ে উঠল অরণ্য। আতঙ্কিত দৃষ্টি নিক্ষেপ করলো তন্ময়ের পানে। তন্ময় হা হু করে হেসে উঠল। দাদান তোমাকে আরো 1 ঘন্টা আগে পই পই করে বলে দিয়েছিল 10 মিনিটের মধ্যে 40 কেজি খাসির মাংস নিয়ে বাবুর্চিকে দিতে, কিন্তু তুমি তো বাবা জগন্নাথ ঠাকুর। আজ তো খাসির বদলে তোমাকে দিয়ে বিরিয়ানি বানানো হবে বড় মিয়া। অরণ্যের বুড়ো কুচকে তাকিয়ে তন্ময়ের দিকে। তন্ময়ের মুখ দেখে মনে হচ্ছে সে কথা বলতেই বিরাট মজা পাচ্ছে। অরণ্য একটু ঘাবড়ে ঠিকঠাক কিছু হেরে যাওয়ার মতোই। বাংলাদেশে নয়, কিছুক্ষণ নীরব থেকে মিসকে মিসকে হাসতে শুরু করলো। অরণ্যের ভয়ের বদলে হাসতে দেখে তন্ময় লাবুডুবু বন্ধ করে দিল। সে বাঁকা চোখে তাকিয়ে সন্ধিহান কণ্ঠে বলল, কি ব্যাপার বড় মিয়া? ভয়ে কি 72 লাখ মাথায় উঠে গেছে? অরণ্য ব্রাউন ওস্টে ডেভিল স্মাইল ফুটিয়ে তুলে বলল, আমাকে বিরিয়ানির হাঁড়িতে ঢুকিয়ে সেদ্ধ করলে তোমাকে কি চুম্মা দিবে মাই ডিয়ার লিটল ব্রাদার? তন্ময়ের কপালে বড় ভাঁজ হলো। অরণ্য বাঁকা হেসে বলল, আমাকে মাংসের হাঁড়িতে ঢুকিয়ে সেদ্ধ করলে তোমাকে ওই 72 লাখগুলো খুলে ফ্রাই করে নিবে ব্রো। কেন? অরণ্য এবার হাঁড়ির দিকে ইশারা করে লাফিয়ে উঠল তন্ময় ভরা কণ্ঠে বলল, দাঁড়িয়ে গেছে কি 72 লাখটা? ঘষাঘষি করছিস তোরা কামচোর দুটো? খালি কাজে ফাঁকি দেওয়ার ধান্দা। বলেই দুজনের মাথায় দুটো গাঁটটা মেরে দিল সমুদ্র। দাঁত খিচিয়ে বলল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুলতানি মারছিস? মেজদাদা ভণ্ডমি নিয়ে এলো বলে, ডান্ডা নিয়ে এলো বলে। অরণ্য ও তন্ময় আতকে একে অপরের দিকে তাকিয়ে ঢোক গেল। অতঃপর তড়িঘড়ি হাঁড়ি পাতিল কাঁধে উঠিয়ে দৌড় দিল দুজন পিছনে মাঠের দিকে। শিকদার বাড়ির 4র্থ তলার বাঁদিকে 3য় কক্ষের বাইরে কনফিউজড হয়ে দাঁড়িয়ে আছে ত্রিধা। তুতনিতে হাত দিয়ে দুপাশের ঘরগুলো দেখে বোঝার চেষ্টা করছে ওর ঘর কোনটা। কারণ অনন্যা আন্টি বলেছিল 4র্থ তলার উঠতেই 1ম নম্বর রুমটাই ওর, কিন্তু বাঁদিকে নাকি ডান দিকে। তা নিয়ে ভীষণ কনফিউজ ফেসে গেছে ত্রিধা। লাবিবা গেছে ওদের লাগেজগুলো নিয়ে আসতে। উফ, চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছে একা পথে। এই যে ছোট ভাইয়া শুনো। কোনো মেয়ের মুখে ডাক শুনেই ঝরঝর করে মেজাজটা খারাপ হয়ে গেল তন্ময়ের। সে পায়ের ব্রেক কষলো। কে তাকে ভাই বলল? গান থামিয়ে দিয়ে কপাল কুঁচকে তাকালো। সাথে সাথে ইয়া বড় টাসকি খেলো তন্ময়। চোখের স্বাভাবিক আকৃতি বৃহৎ থেকে বৃহৎ হলো। মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো, ইয়া আল্লাহ! সামনে যেন জীবন্ত হুড়পড়ি দাঁড়িয়ে আছে। মেধিন সিফান কোমর গড়ান দেখে যেন তার খুব ভালোই লাগছে। গোলগাল ফর্সাটে মুখ, কোমর ছড়ানো চুল। ত্রিধা মিষ্টি সে তন্ময়ের পানে এগিয়ে এসে হাতের ইশারায় পাশের ঘরগুলো দেখে বলল, ভাইয়া আমি কোন ঘরে থাকবো বুঝতে পারছি না। এত সুন্দরী মেয়ের মুখে পুনরায় ভাইয়া ডাক শুনে তন্ময়ের মনে আকাশে রঙিন বেলুনগুলো ঠাস ঠাস করে ফেটে পড়ল মাটিতে। তন্ময়ের কাছ থেকে জবাব না পেয়ে পুনরায় ডাক দিল ত্রিধা, ভাইয়া। এইবার রেগে গেল তন্ময়, আমি তোমার কোন কালের ভাই লাগি হ্যাঁ? আবার ঢং করে ভাইয়া ডাকা হচ্ছে? যাও গিয়ে নিজের ঘর নিজে খুঁজে নাও, ভাইয়া ডাকছে। বলেই মুখ বাঁকিয়ে চলে গেল তন্ময়। এমন আজব ব্যবহারে ভেবাচাকা খেয়ে গেল ত্রিধা। মনে মনে পাগল ভেবে নিল, আহারে এত সুন্দর বাচ্চাটা পাগল। যাই হোক, কি আর করা যাবে। ত্রিধা দুপাশে 4 নম্বর রুমটা একবার করে দেখে নিল। ওইটাতে ভাবতে ভাবতে চোখ বন্ধ করে একটা দৌড় দিল। এক দৌড়ে ঘরের মাঝখানে এসে থমকালো ত্রিধা। চারপাশে আতঙ্কিত দৃষ্টি নিক্ষেপ করলো, কেউ নেই। এতক্ষণ একটা স্বস্তি নিঃশ্বাস ফেলো ত্রিধা। মনে হলো এই ঘরটাই কথা হয়তো অরণ্য আন্টি বলে। তবে ঘরটা স্মেল নাকে আসতে খানিকটা অবাক হলো ত্রিধা। কারণ পুরো ঘরে এনভায়রনমেন্ট ম্যান পারফিউমের গন্ধে মম করছে। তবে তার থেকে বেশ কিছুটা অবাক হলো অদ্ভুত
শেপটার দেখে ত্রিধা ঘুরে ঘুরে দেখতে লাগলো ঘরটা বেশ বড় আর পুরোটাই ব্ল্যাক থিমের। ঘরের পর্দা থেকে শুরু করে চাদর, জানালার কাছ থেকে যা যা আছে সব, এমনকি ফার্নিচারগুলোও একই রকম। ত্রিধা তাড়াহুড়ো করে লাগেজ খুলে একটা মেরুন শাওয়াল কামিজ বের করে নিল। নিজের গায়ের ওড়না বিছানায় ছুঁড়ে ফেলে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। ইতিমধ্যে তার চুল শুকাতে শুরু করে দিয়েছে, তাই ব্যস্ত হতে ওয়াশরুমের লক ঘুরিয়ে ভেতরে প্রবেশ করতেই আচমকায় 440 ভোল্টেজে ধাক্কা খেল ত্রিধা। চোখের সামনে অটোমেটিক হা হয়ে গেল। সামনের দৃশ্য বেনে ভালো মতো ক্যাচ করতেই চোখগুলো বড় বড় করে তাকালো, অতঃপর বিকট শব্দে দিল এক চিৎকার। অসময়ে নিজের ওয়াশরুমে অপরিচিত নারীর কণ্ঠ শুনে ভেবাচাকা খেল অরণ্য। তড়িঘড়ি করে দরজার দিকে তাকাতে বেকুব বনে গেল সে। মেয়েটা তার দিকে হা করে তাকিয়ে চিৎকার করছে। অরণ্য মেয়েটার দৃষ্টি অনুসরণ করে নিজের দিকে আপাতমস্তক তাকাতে আকাশ ভেঙে পড়ল অরণ্যর মাথায়। আপনা আপনি মুখে বলে নিল, ইন্নানিল্লাহ। সে পাশ থেকে তাওয়াল নিয়ে দ্রুত কোমরে পেঁচালো ইজ্জত বাঁচাতে। দৌড়ে গিয়ে বাঁ হাতে চেপে ধরল ত্রিধার মুখ। সাথে সাথেই থমকে গেল অরণ্যর গোটা পৃথিবী। হঠাৎই আসা কালবৈশাখী নেয় অরণ্যের হৃদয়ে প্রচণ্ড বেগে ঝড় উঠে গেল। সেই জাগতিক মায়া ত্যাগ করতে একদিনে তাকিয়ে ত্রিধানে সে ডুবলো যেন সবুজ চোখে। হু হু করে মুচড়ে গেল যেন ত্রিধার বুক। অরণ্য এবার অন্য হাতে নিজের অজান্তে চেপে ধরল ত্রিধার দুহাত। সে যেন হারিয়ে গেছে অন্য কোনো দুনিয়ায়। ত্রিধা ছটফট করছে, অরণ্যের চোখের ইশারা করছে, বলছে ছেড়ে দিতে। অরণ্য আনমনে ছেড়ে দিল। মেয়েটা কেমন জানি চোখ দ্বারাই হিপনোটাইটিস করে নিচ্ছে তাকে। অরণ্যর হাত থেকে মুক্তি পেতে এবার আরো জোরে চিৎকার দিল ত্রিধা। সাথে সাথে তার মুখ আবার শক্ত করে চেপে ধরল অরণ্য। এক ঝটকায় ঘুরিয়ে ঠেসে ধরল ওয়াশরুমের দেওয়ালে। ত্রিধা নাজুক কোমরে হাতে পুরুষালী চাপের প্রয়োগ। হঠাৎই ঈর্ষৎ কুড়ো ঠেলে ফিসফিসিয়ে বলল, ফ্রিতে পার্সোনাল মুভি দেখে এখন কি পাবলিকের হাতে আমাকে গণধোলাই খাওয়াতে চাও? হুম। কি হুম? কারো ওয়াশরুমে ঢোকার আগে নক করতে হয় জানো না মিস? এই যে আমার 25 বছরের বয়সের ইজ্জত আপনি এক মুহূর্তে লুটে নিলেন, সবকিছু দেখে নিলেন। এর দায়ভার কে নিবে? এই মুখ আমি কাকে দেখাবো? কে বিয়ে করবে আমায়? ত্রিধা এখনো ছটফট করছে। অরণ্যের গাল থুত নিভিয়ে গড়িয়ে পড়া পানি টপটপ করে ত্রিধার চকচকে ফর্সা গলায় পড়ছে। অরণ্যের শরীরে থেকে ফ্রেশ সাবান, শ্যাম্পু আর বডি ওয়াশের স্মেল পাওয়া যাচ্ছে। অরণ্য পুনরায় মেয়েকে রাগ দেখিয়ে বলল, বলুন মিস, যা আমার বইয়ের আনবক্স করার কথা তা যে আপনি আনবক্স করে নিলেন। এবার আমায় কে বিয়ে করবে? উহু আবার করছে। বলুন এই মুখ আমি সমাজে কিভাবে দেখাবো? নিজের কিছু বলার সুযোগ না দিয়ে অরণ্য এমন কন্টিনিউয়াসলি বকবক শুনে বিরক্ত হলো ত্রিধার কোনো উপায় না পেয়ে, অনন্ত না পেয়ে জোরে একটা কামড় দিল অরণ্যের পায়ের বুড়ো আঙ্গুলের। সাথে সাথে আউজ করে উঠে আর্তনাদ করলো অরণ্য। ত্রিধা সামান্য অরণ্যকে ধাক্কা মেরে দেওয়ালে ঠেসে ধরে। অরণ্যের অন্যমনস্ক ছিল বিধায় টের পায়নি। অরণ্য হতভম্ব দৃষ্টি নিক্ষেপ করলো ত্রিধার পানে। ত্রিধা নিজের চোখে হাতে অরণ্যের পুরুষালী দুহাত একত্রে চেপে ধরতেই তবুও চেষ্টা করলো। অরণ্যের ছোটাছুটি করলো, কিন্তু চুপ করে দাঁড়িয়ে রইল ত্রিধার পরবর্তী পদক্ষেপ দেখার জন্য। ত্রিধা এতক্ষণে জমানো ক্ষোভ ঝেড়ে ফেললো। এত বড় ড্রামাটিক হওয়ার কোনো কারণেই আপনি এই ফ্লপ সিনেমায় দেখার কোনো ইন্টারেস্ট ছিল না আমার। তবুও যা দেখেছি তা কখনোই ভোলার মতো নয়। আল্লাহর হস্তে এরপর থেকে ওয়াশরুমে লক করে আপনার সিনেমা ওপেন করবেন বলে অরণ্যকে ছেড়ে দিয়ে ভাব নিয়ে চলে গেল ত্রিধা। অরণ্য কয়েক মুহূর্ত নিশ্চুপ থেকে বোকা হাসলো। নিজেই ওস্টে হাত বুলিয়ে বলল, ফাইনালি। প্রিয়তা অস্বস্তিতে গুটি মেরে বসে আছে খাটের এক কোণে। তার চারপাশে চেপে ধরে বসে আছে অনেক যুবতী মেয়ে, নানি দাদিরা। তাদের মস্করা যুক্ত এক একটা ডবল মিনিং কথায় প্রিয়তার অস্বস্তির হার যেন দরদর করে বাড়ছে। প্রণয় প্রিয়তার নানি গুলবাহার বানু বেশ সুন্দরী এবং রসিক মহিলা। বয়স 84 এর দোরগোড়ায়, তবু এখনো বুড়ো বয়সে রসের কমতি নেই। তিনি প্রিয়তাকে পরখ করছে। সোনাতনি পাকা যৌবনে একটা অস্ত্র, আর এটাই সঠিক সময় কাজে লাগানোর। আমি তোকে সব শিখিয়ে দেব কিভাবে কি করতে হয়। ওনার কথা আহম্মক বনে গেল প্রিয়তা। দেখতো শরীরের দিকে চাইয়া, বিয়ার পানি লাগছে কেমন রূপ খুইলা আইতাছে। কাল বাদে পরশু তোর বিয়া। এই নানির কথা মতো চললে প্রথম রাতে বিড়াল মারতে পারবি। নানির কথায় আগ্রহ মেয়েরা আসর পেতে শোনার চেষ্টা করছে। পাশ থেকে ধীরা উৎসাহ নিয়ে জিজ্ঞাসা করে, কিভাবে নানি মারে? গুলবাহার বানু পান চিবোতে চিবোতে রসিয়ে বললেন,
এইসব হচ্ছে কৌশলের ব্যাপার নাতনি। শুভ্রতা এক চোখ টিপে দিয়ে বলল, আরে দাদি তুমি বলো তো, বুঝতে চাই বলেই তো জিজ্ঞাসা করছি। দীপ্তিও তাল মিলিয়ে বলল, একদম হ্যাঁ হ্যাঁ, তুমি বেঁচে না থাকো যদি পরে, তখন তো আমরা জানতেই পারবো না টোটকাটা। আচ্ছা নাতনিরা শুনে রাখো, পুরুষ মানুষ হলো বেড়াল জাত, তারা সব সময় দুধের বাটির আশেপাশে চুকচুক করে। প্রিয়তা অবাক চোখে গুলভার বানুর দিকে তাকিয়ে, দুধের বাটি? গুলভার বানু হ্যাঁ মাথা দোলালো, হ্যাঁ দুধের বাটি, কিন্তু নানি পুরুষের সঙ্গে দুধের বাটির কি সম্পর্ক? আরে আবুলের নাতি, দুধের বাটি হচ্ছে বইয়ের রূপ, যৌবন। এই বাটি যতদিন ভরতে থাকবো, স্বামী সোহাগও উতলাই পড়বো। স্বামী সোহাগ কি জিনিস দাদি? ওরে বুবুরে, সে বড় সাংঘাতিক জিনিস। সব মেয়েরা উৎস নিয়ে একসাথে বলে উঠল। যেমন স্বামী সেমরি সোহাগ করে, কাঁদবি। স্বামী সোহাগ কম করলেও কাঁদবি, বেশি করলেও কাঁদবি। একবার গতরে স্বামীর হাত পড়লেই আর স্বামী ছাড়া ঘুমাইতে পারবি না। তীরা অবাক হলো, কেন দাদি? নেশারে বোন নেশা, সোহাগের পিনি করবো তখন। সায়ামা টকটকে বলল, বাবা দাদি क्या बात है, তুমি তো সেই এক্সপেরিয়েন্সের দেখছি। আমি বিয়ের আগে পাক্কা 1 মাস তোমার কাছ থেকে ক্লাস নিব। আচ্ছা নানি, নানাও কি তোমার সাথে খুব সোহাগ করতো নাকি? নাতনির কথায় লজ্জা পেল যেন গুলবাহার। আরে দাদি, তুমি গুরু, আমি শিষ্য, তোমার কি লজ্জা পাওয়া মানায়? তুমি বলো তোমার বাসর ঘরের গল্প। হ্যাঁ হ্যাঁ নানি, বলো বলো। সকলেই পিড়িতে বসে যোগ দিল গুলবাহার বানুকে। সকলে ঝাঁকি। গুলবাহার বানু বাধ্য হয়ে বলতে লাগলেন, আচ্ছা আচ্ছা ঝাঁকাইস না, বলতাছি। মেয়েদের মধ্যে চাপ উত্তেজনা কাজ করলে প্রিয়তা যেন মনোযোগী হলো বেশ। গুলবাহার বানু লজ্জা লজ্জা মুখ নিয়ে বলতে শুরু করলো, বাসর রাতে আমি তো ঘুমটা নিয়া বইসা ছিলুম। আয়রা গায়ে হাত দিয়া বইল। তারপর তারপর খট করে দরজায় একটা আওয়াজ হইল। তারপর তারপর দরজা খোলার শব্দ শুনে আমি তো লজ্জায় মাইয়া গেলাম। তারপর তারপর তোমার দাদা আস্তে ঘরে প্রবেশ করলেন। তারপর তারপর ধীরে ধীরে আমার কাছে আসলেন, পাশে বসলেন। আমার সে কি লজ্জা। তারপর গুলবার বানু এবার লজ্জায় পুরোপুরি লাল হয়ে গেল। তারপর তোমাদের দাদা আস্তে করে আমার ঘুমটাটা তুইলা দিল। উফ, হাউ রোমান্টিক। তারপর কি হলো দাদি? তারপর ওনার ঠোঁট আমার দিকে এগিয়ে আসতেই তারপর তারপর তোমার দাদা। সুব্রতা ধীরার মাথায় চেপে ধরে অজয় কণ্ঠে বলল, আমাদের দাদা কি? তোমাদের দাদা? আমাদের দাদা। গোলভার বানু পুনরায় কিছু বলবে পূর্বেই প্রিয় মুখ বলে ধরাম করে ঘরে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো তন্ময়। এমন চরম মুহূর্তে তন্ময়ের আগমন বিনা বেগে যেন বজ্রপাতের মতো ঠেকলো মেয়েদের কাছে। সকলেই পচা কুমড়ের মতো চেহারা করে চোখ সরু করে ফেললো তন্ময়ের দিকে তাকিয়ে। ধীরা ধমকে উঠল, এই মেয়েদের মধ্যে তোর এখানে কি চাই? ভাগ এখান থেকে। তন্ময় মুখ ভেঙচি দিয়ে গিয়ে সে প্রিয়তার নিকট। কিছু বলবি ভাই? নিচু কণ্ঠে প্রিয়তা প্রশ্ন করলো। তন্ময় হ্যাঁ সূচক মাথা নাড়ালো, জানতে চাইলো, বল। তোমার জন্য একটা গিফট এসেছে আপু। গিফট? প্রিয়তা অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি? তন্ময় নিজের হাতে একটা ছোট্ট ছিদ্র বক্স প্রিয়তার হাতে তুলে দিয়ে গেল। প্রিয়তা কিছুক্ষণ বিষময় নিয়ে তাকিয়ে রইল বক্সটার দিকে। সুব্রতা বলল, এটার মধ্যে কি আপু? প্রিয়তা বুঝতে পারছে না। বক্সটা র্যাপিং পেপার দিয়ে মোড়ানো, তবে বড় বড় দুটো ছিদ্র আছে। আরে নাতনি, খুইলা দেখ, নিশ্চয়ই আমার হবুনার জামাই দিছে। প্রিয়তা নানির কথায় থমকালো, তবে বেশি না ভেবে ধীরাকে বলল, বা ধিকের ডয়ের থেকে ছোট কাঁচিটা নিয়ে আয়। ধীরা তাই করলো। প্রিয়তা কেচিটা নিয়ে আলতো করে র্যাপিং পেপার ছিঁড়ে গিফট ওপেন করতে করতে প্রিয়তার হৃৎপিণ্ড ছলাক দিয়ে উঠল। বক্সের ভেতরে থাকা সাদা বেড়ালটা চোখের নিমিষে লাফিয়ে প্রিয়তার গলা জড়িয়ে ধরলো। ওয়াও, কত সুন্দর বেড়াল, এটা তো বেস্ট গিফট। খুশি হলো হিয়া। সাইমা বক্সটা হাতে নিয়ে নামের জায়গায় দেখলো কিছু লেখা নেই। কিছু লেখা নেই। থিয়াও একটু ভেবে বলল, আপু এটা তোমার ওই বিড়ালটা না, যেটা ফেলে তুমি কানাডায় চলে গিয়েছিলে? তবে থিরার কথা যেন প্রিয়তার কান অব্দি পৌঁছালো না। সে টলমল চোখে কোকোর দিকে তাকিয়ে আদর করতে লাগলো। এ বাড়িতে আসার পর থেকে কত খুঁজেছে সে কোকোকে, কিন্তু কেউ বলতে পারেনি কোকো কোথায়। প্রিয়তার গরম ভালোবাসা লোমশ বিড়ালটি বুকে জড়িয়ে ধরলো। কোকো চুপটি মেরে পড়ে রইল প্রিয়তার বুকে, যেন সে আজও ভোলেনি নিজের মাকে। কিন্তু প্রিয়তা বুঝলো না, আবারও তার কাছে কোকোকে কে ফিরিয়ে দিল।
শিকদার বাড়ির উত্তরের মাঠে বিয়ে ৩ দিন গ্রামবাসী সহ বাইরের লোকেদের খাওয়ার জন্য বিশাল বড় করে প্যান্ডেল বাঁধা হয়েছে। মধ্য দুপুর ২টা ৩০ মিনিট চলমান মাঠের এক কর্নারে এক দফা রান্নাবান্নার আয়োজন চলছে জোর কদমে। তো অন্যদিকে তৃতীয় ব্যাচের বসা গ্রামবাসীদের খাবার পরিবেশন করে দিচ্ছে প্রণয়, প্রীতম, প্রেম, রাজ, আবির্ভাব, অরণ্য, সমুদ্র, রাফিদ, সাফিদ, শুভ্র, অব্র আরও ভাইয়েরা। কারণ শিকদার বাড়ির মেহমানদারিত্ব বাইরের মানুষের যুক্ত করা কঠোরভাবে নিষিদ্ধ। বালতির মাংস ফুরিয়ে যাওয়াতে প্রণয় অরণ্যকে ডেকে বলল, তোর হাতের বালতিটা নিয়ে এদিকে দিয়ে আরেক বালতি করে মাংস নিয়ে আয় যা। আচ্ছা দাদান বলে প্রণয়ের হাতে মাংসের বালতিটা দিয়ে চলে গেল অরণ্য। ৩ ঘন্টা প্রায় ১,০০০ মানুষের পাত পেরেছে এই অবধি, আরও ২,০০০ বাকি। তীব্র রোদের গরমে দুপুরে ছোটাছুটির ফলে প্রণয়ের ফর্সা লাল ত্বকের লালচে বর্ণ ধারণ করেছে। অস্থিরতার গায়ে চামড়া জ্বলছে, পেট পিঠ বেয়ে ঝর্ণার মতো যেন শিরদাঁড়া দিয়ে ঘাম ঝরছে। পরনের সফেদ রঙা পাঞ্জাবিটা ভিজে একাকার হয়ে গেছে, গায়ের সাথে লেপ্টে গেছে। প্রণয় মাংস বেড়ে দেওয়ার মধ্যেই দৌড়ে কাছে এলো তন্ময়। প্রণয় ওকে দেখে থমকালো। তন্ময় দুহাতে হাঁটুতে ভর করে দিয়ে দ্রুত নিঃশ্বাস ছেড়ে বলল, তোমার কথা মতো দিয়ে এসেছি দাদান, খুশি হয়েছে? খুব। হালকা হাসলো প্রণয়, পুনরায় নিজের কাজে মনোযোগ দিল। দুপুর গড়িয়ে বিকাল হতে চলেছে। মেহমান, আত্মীয় স্বজন সকলের খাওয়া দাওয়া শেষ। শিকদার বাড়ির ছাদে লাগানো সাউন্ড বক্সে ফুল ভলিউমে বাজছে আরে কাফ তু যে দেখা তো মুঝে চুপ্পা কি রানী কাওয়ারি কি কো কিত্তে সঙ্গনি রানী। তো আবার বাজছে মুঝে শাদি করোগি গান। গানের তালে তালে তন্ময় আর বন্ধুদের নিয়ে পাগলা ডান্স দিচ্ছে বিশাল ছাদের পূর্ব দিকে। বড় করে মেহেদি স্টেজ বানানো হয়েছে, যার পুরো ভার পড়েছে অরণ্য সমুদ্রের কাঁধে। দুলাদুলি না করে ওপরে উঠে বলল, লম্বা একটা মই এনে অরণ্যর সামনে রাখলো সমুদ্র। অরণ্য মইটা দেখে ভুরু কুঁচকে বলল, আমি উপরে উঠবো? হ্যাঁ। সুযোগ মাথা নাড়ালো। তো আর কে উঠবে? তাছাড়া তাড়াতাড়ি ওঠ, দেরি হয়ে যাচ্ছে। অরণ্যের কথা গায়ে মাখলো না, হাই তুলে দিশেরাভাবে বলল, পারবো না। কেন? আমার কাঁধে পা উঠিয়ে দিয়ে সকালে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবি আর আমি একা খেটে খেটে মরবো? এটা হতে পারে না। তোর কাঁধে আবার কে পা তুলে দিল? কি তুলাতুলির কথা হচ্ছে গাইস? মুখে 2 কেজি মেকআপ মেরে সামনে দাঁড়িয়ে আছে সারিকা। অরণ্য সারিকাকে দেখে ঠোঁট বাঁকিয়ে হাসলো, যার পানে হাঁ করে তাকিয়ে রইল সারিকা। এই ছেলে বক্র হাসি প্রেমের পুনরায় উষ্টা খেয়ে পড়ল যেন, তাই দিন দুনিয়া ভুলবশত নিমজ্জিত করে রয়েছে অরণ্যর। মনে মনে বলল, এই মেয়ে এভাবে হাসে কেন? তুমি কি হাসলে আমি জানি না, কবে অক্কা পেয়ে যাব। সুন্দরী বিয়ান সাহেবা দর্শনে কৃতার্থ হলাম। বান্দার জীবন তাদের জীবনে এগিয়ে আসতে আসতে রসিয়ে বলল সাদিফ। অরণ্যের মাথায় এক শয়তানি বুদ্ধি এলো। সে সমুদ্রের কাজ চাপড়ে বলল, আর এতক্ষণ তুই ওপরে ওঠা নিয়ে চিন্তা করছিলিস, কিন্তু দেখ তোর মুশকিল আসান এসে গেছে। সমুদ্র বুঝতে না পেরে বলল, হ্যাঁ। অরণ্য বাঁ দিকে তাকিয়ে হেসে বলল, হ্যাঁ, আমাদের বেয়ান সাহেব আছে না। অরণ্যের কথায় অবাক হলো সারিকা। ওপরে উঠতে হবে? ওই যে ওপরে, ওইখানে উঠতে হবে বলে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখিয়ে দিল অরণ্য। অরণ্য আঙ্গুল অনুসরণ করে ওপরে তাকিয়ে ঢোক গেল সারিকা। ভয় পেল, জোর করে হাসার চেষ্টা করলো। সমুদ্র রাফিদ সাফিদের কানে ফিসফিস করে বলল, কি বুঝলে বাচ্চারা? রাফিদ ভাবুক কণ্ঠে বলল, বুঝলাম ঘোর কালিযুক্ত এক শেয়াল মুরগি ধরতে গিয়েছে। বর মুগরির হাঁটাহাঁটি পা করতে করতে শেয়ালের গর্তের দিকে যাচ্ছে। তারপর কি? পাশ থেকে শোনা গেল সাদিফের আগ্রহ ভরা কণ্ঠস্বর। রাফিদ দুষ্ট এসে বলল, এরপর শিয়ালের হাতে পায়ে ধরে কেঁদে কেটে বলবি, প্লিজ বেবি কিল মি। এই কথা বলেই হু হু করে হেসে উঠল 3জন। অরণ্য তাদের পাত্তা দিল না। ওরা 3জনই যেন সার্কাস দেখার অপেক্ষায়। সারিকা হাসার চেষ্টা করলো। এই ছেলে তার কোনো মূল্যেই পটাতে হবে, তাই ভয়ে ভয়ে বলল, ঠিক আছে আমি উঠছি, কিন্তু আপনি শক্ত করে ধরে রাখবেন বিআই সাহেব। অফকোর্স। সারিকা আল্লাহর নাম নিয়ে মই বেয়ে উপরে উঠতে লাগলো। অরণ্য সমুদ্রকে ইশারা করতে সমুদ্র ফের লাইনগুলো ছুঁড়ে দিল সারিকার হাতে। নিজের কাজ অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে হাত পা ছেড়ে ফেলল অরণ্য। নিজেও তন্ময়ের টিমে যুক্ত হলো। কী সব বস্তা পচা
মেরে মেরে গান লাগিয়েছে। পার্টনার, এসব পাল্টে একটা কারেন্টযুক্ত ঝাকাস গান লাগাও। তন্ময় মোবাইল ফোন হাতে তুলে নিয়ে বলল, ওকে বস, ডিজে প্লে দ্য নিউ ঝাঁকানাকা মিউজিক। সাথে সাথে সাউন্ডবক্সের শব্দে ঝংকার তুলে উঠল। সালমান মুক্তাদির উত্তেজনায় ঠাসা বিখ্যাত গান, অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে, কাছে আসো না, আরে কাছে আসো না, হুশ কথা বলো না, কেন কথা বলো না, অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে। তাদের এই পাগল গানের নাচে যোগ দিল রাফিদ সাবিত, অব্র, শুভ্র, সমুদ্র রাজসহ আরও অনেক ছেলেরা। হাসি, আনন্দ আর হইহুল্লোড়ে কেটে গেল গোটা একটি বিকেল। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আলোকসজ্জায় ঝলমলিয়ে উঠেছে শিকদার বাড়ির ভেতর বাহির। প্রত্যেকটা সুন্দর করে সাজানো, ছাদের রেলিং থেকে শুরু করে সব। কেবল আবির্ভাব ব্যতিক্রম। শায়নার সামনে দাঁড়িয়ে নিজের সিল্কি চুলগুলো হাতে সাজে ব্যাগ বাস করছে, সুঠাম দেহে কালো পাঞ্জাবি জড়ানোর দরুন তার পুরুষালী বাহ্যিক সৌন্দর্য যেন তাক লাগিয়ে দিচ্ছে। আবির্ভাব তাড়াহুড়ো করে রেডি হয়ে হাতে ঘড়ি পড়তে পড়তে নিজের পাশ থাকা ফোনটা তুলে শব্দে বেজে উঠল। কালো স্ক্রিনে ভেসে উঠল সমন্ধি নাম। এই নিয়ে 10 বার দীর্ঘশ্বাস ফেলে ফোনটা রিসিভ করলো আবির্ভাব। বাপ আমার, একটু অপেক্ষা কর বাপ, তোর হাবভাব দেখে মনে হচ্ছে তুই ইতিহাসে প্রথম বিয়ে করতে চাচ্ছিস। আবির্ভাবের ওষ্ঠে নিগড়ত সপ্তম সমাপ্ত হওয়ার পূর্বেই ও প্রান্ত থেকে তীক্ষ্ণ চেঁচানো শোনা গেল, শালা, আমার বিয়েতে তুই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছিস। চুপচাপ 2 মিনিটের মধ্যে আমার রুমে আয়। আবির্ভাব দাঁতে দাঁত চেপে বলল, তুই যেন আমায় কত গায়ে হাওয়া লাগাতে দিচ্ছিস, ভাট না বকে তাড়াতাড়ি আয় বলে খট করে ফোনটা কেটে দিল শুদ্ধ। আবির্ভাব ফোনের পানে চেয়ে থেকে দাঁত খিটমিট করে বলল, উত্তেজিত শালা বিয়ের আগে মরে যাচ্ছে, বিয়ের পর না জানি কি করবে, ভগবান জানে বলে দ্রুত ফোনটা পকেটে ঢুকিয়ে ঘর থেকে বেরোতেই তাড়াহুড়ো করে ড্রেসিং টেবিলের ওপরে নিজের ওয়ালেটটা ভুলে ফেলে গেল। শিকদার বাড়ি বিশেষ লাইব্রেরি কক্ষে বসে গুরুত্বপূর্ণ গোপন বৈঠকে মুখোমুখি বসে আছে শিকদার বাড়ির কর্ত এবং বাংলাদেশের ক্রাইম ব্রাঞ্চ ডিপার্টমেন্টের বিশিষ্ট হেড অফিসার মিস্টার অদ্রিস এহসান। তার পাশের ছোপায় পায়ের ওপর পা তুলে বসে আছে প্রণয়। তার একপাশে শুদ্ধ, অন্য পাশে পৃথক। মহল বেশ গম্ভীর। সাদমান শিকদার কিঞ্চিৎ নীরবতা ভঙ্গ করে জলদ গম্ভীর কণ্ঠে বলল, আমার পরিবারের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগগুলো আনছেন তার সাপেক্ষে নিশ্চয়ই প্রমাণ আছে আপনার নিকট। তা প্রমাণ সম্পর্কে জানতে চাই অফিসার। অদৃশ তীক্ষ্ণ ধারালো দৃষ্টিতে পরখ করছে উপস্থিত প্রত্যেককে। তাদের কাছে থাকা ডেটা অনুসারে তারা যাকে খুঁজছে সেই পরিবারের কিংবা এদের মধ্যে কেউ, মানে সর্ষের মধ্যে ভূত। তবে আপাতত সিনিয়রদের ওপর দৃষ্টি নয়, কারণ ওদের রেকর্ড অনুসারে এএসআর এর বয়স 25 থেকে 40-এর আশেপাশে হবে। টেল মি অফিসার, আমার ফ্যামিলির বিরুদ্ধে যে ডিসেপশনগুলো নিয়ে আসছেন, এলিগেশনগুলো আনছেন, তার সপেক্ষে কি কোনো প্রুফ আপনার কাছে আছে? অদৃশ বাঁকা হাসলো, রহস্যময় কণ্ঠে বলল, নিশ্চয়ই আছে মিস্টার শিকদার, তবে সলিড প্রুফ যদি থাকতো তাহলে অবশ্যই আপনাদের নিয়ে বসতাম না, এতক্ষণে ওয়ারেন্ট অনুযায়ী কতগুলো গুলি করে ঝাঁঝরা করে দিতাম। বলেই অদ্ভুত চোখে তাকালো প্রণয়ের দিকে। প্রথম রেগে তেড়ে নিল, তার হাত চেপে ধরল শুদ্ধ, চোখের সায় শান্ত থাকতে বোঝালো। অদৃশ্যের কথায় মনে মনে ফুঁসে উঠল সাদমান শিকদার। দুদিকে চুলকানো চোখরা দিকে সাদমান শিকদার তার ছেলেকে গুলি করে মেরে ফেলবে বলছে নাকি? তাও আবার তার সামনে। মাইকা চিপায় ফেসে না গেছে, নয়তো এই খাঙ্কির পোলার কলিজা টেনে বের করে আনতো উনি নিজের হাতে। সাদমান শিকদারের চোখে হিংস্রতা। শুদ্ধ পরিবেশ স্বাভাবিক করতে বলল, ওকে, তার মানে আপনি কোনো রকম প্রুফ ছাড়া এসেছেন আমাদের বাড়িতে, তাও আজকের দিনে। পুলিশ ওয়ালেটের কমন সেন্সে কি দিন দিন মোটা অঙ্কের বান্ডিলের নিচে চাপা পড়ছে। তীক্ষ্ণ বাক্যবাণে অদৃশ্য সরাসরি শুদ্ধের পানে দৃষ্টি নিক্ষেপ করলো। এই ছেলেটা ডক্টর, তবে এও সন্দেহের বাইরে না। দেখুন ডক্টর চৌধুরী, কার বাড়িতে কি হচ্ছে তা দেখে আমাদের কাজ নেই। গভর্নমেন্ট অর্ডার যখন প্রয়োজন তখনই আসতে হয়। এবার সাজিদ শিকদার ধৈর্য হারালেন, বিরক্তি প্রকাশ করে বললেন, এবার বাড়াবাড়ি হচ্ছে অফিসার, আপনি কোনো কারণ ছাড়া আমাদের হ্যারাস করছেন। যখন তখন ইউনিফর্ম পরে আমাদের বাড়িতে চলে আসবেন। আমাদের ফ্যামিলির একটা রেপুটেশন আছে, এর ওপর এখন আমাদের বাড়ি ভর্তি মেহমান, কত কত গেস্ট, ফরেনার, সব মিলিয়ে আমাদের মেয়েদের বিয়ে। এই সময় যদি আপনি এসব বলেন, আমাদের মান সম্মান থাকে কই? আমরাও কিন্তু হ্যারাসমেন্টের জন্য মামলা ঠুকতে পারি। অদৃশ ভদ্রলোকের তেজ দেখে হাসলো, পিছিয়ে গেল।
গ্রেট আঙ্কেল, আপনি আপনার ফ্যামিলির রেপুটেশন দেখছেন, আর এদিকে আপনার বাড়ির একজনের জন্য প্রতিটা হাজার হাজার মানুষ গায়েব হচ্ছে প্রতিদিন। খুন হচ্ছে, গুম হচ্ছে, যুব সমাজ ভবিষ্যতে মাদকাসক্তির দিকে ধাবিত হচ্ছে, হাজার হাজার নারীর সম্মান নষ্ট হচ্ছে, ব্ল্যাক মার্কেটে শেয়ার হচ্ছে কোটি কোটি ডলার, জালিয়াতি হচ্ছে, কত মায়ের বুক খালি হচ্ছে। এসব কি আপনার চোখে পড়ছে না? ওয়েট, আপনি যদি আমাদের সাথে কোঅপারেট না করেন, ইটস ওকে। সেই দিন খুব দূরে নয়, যেই দিন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব, সেই দিন আপনারা কেউ বাঁচবেন না, কেউ ছাড় পাবেন না। আপনারা হাই সোসাইটির অনেক পাওয়ারফুল বিলিয়নার, কিন্তু এক্ষেত্রে এসব টাকা কোনো কাজে লাগবে না। এসব যাচ্ছে তাই কথা বলে লাভ নেই অফিসার। সে একটা সময় বলে দিবে মিস্টার শিকদার। আপনার বাড়ির মেয়ের এএসআর এর ভীষণ ফেভারিট, তাই আমরা 70% শিওর এএসআর এই বাড়িরই কেউ। আপনাদের মধ্যেই আছে, শুধু তাকে চিনে নেওয়ার অপেক্ষা। প্রিয়তার কথা উঠতে রেগে গেল শুদ্ধ, কপট চোখে বহিঃপ্রকাশ ঘটিয়ে বলল, অফিসার এতক্ষণ অনেক বাজে কথা হজম করেছি, তবে আর নয়। আমার বউকে নিয়ে একটা উল্টাপাল্টা কথা বললে আমি কিন্তু সহ্য করব না। কাম ডাউন ডক্টর চৌধুরী, গলার জোর আছে বলেই যে যা ইচ্ছা বলবেন তা কিন্তু নয়। যদিও কোনো কোনো রহস্য থাকলেও আপনাকেও বলতে হবে, ঠান্ডা কণ্ঠে পাশ থেকে বলে উঠল প্রণয়। প্রণয় সোজাসুজি তাকিয়ে অদৃশ্যের চোখের দিকে। অদৃশ্যের কাছে নাম্বার ওয়ান সন্দেহজনক এই লোকটাই, কারণ ইনফরমেশনের 80% এটা এই লোকটার সাথে হুবহু ম্যাচ করে। আর গোপন রিসার্চ যা জানতে পেরেছে তাতে তার সন্দেহর কোনো অবকাশ নেই। আর সেটা কিভাবে পেতে হবে তা খুব ভালো করেই জানা অদ্রিজের। রাক্ষসীর প্রাণভোমরা থাকে ঝিনুকের ভেতর, তেমনি এএসআর এর প্রাণভোমরা পাতা যেন তেমনি এএসআর এর প্রাণভোমরার পাতা সে লাগিয়ে ফেলেছে। বা ঘাসল অদ্রিজ। অবশ্য বলতে হবে, আপনারা বলতে বাধ্য। আর শুনলাম আপনাদের ব্যবসাও নাকি ঘাবলা আছে। আপনাদের ফ্যামিলি বিজনেস এএসকে গ্রুপ, আপনার পার্সোনাল বিজনেস পিএস গ্রুপ, সব কিছু যেন ভিজুয়াল ইলিভিয়েশন, আই মিন চোখের ভ্রম। আসল সত্যি নাকি অন্য কিছু? হতেও পারে, আপনি প্রমাণ করুন। তা তো নিশ্চয়ই, কিন্তু প্রমাণ হওয়ার পর আপনি ঠিক থাকবেন তো মিস্টার আব্বাস শিকদার? প্রণয় ঠোঁট বাঁকিয়ে হাসলো প্রণয়, সাথে সাথে প্রণয়ের হাত চেপে ধরল শুদ্ধ। চাপা গলায় বলল, কন্ট্রোল ভাই, কি বলছে সেই সব? প্রণয় রাজ দেখিয়ে বলে উঠল, অদ্রিজের চোখে চোখ রেখে পারলে বাল ছিঁড়ে দেখিয়েন। প্রণয়ের কথা অপমানিত বোধ করলো অদ্রিজ, বসা থেকে দাঁড়িয়ে পড়ল। চ্যালেঞ্জার একসেপ্ট গাইস, আবার নিশ্চিত দেখাই যাবে। আর কিছু বলল না অদ্রিজ, অপমানের ক্রোধে সর্বাঙ্গ লাল। অদ্রিজেতে সকলের মুখ চাওয়াচাই করলো, তবে দেওয়ালেরও কান আছে, কেউ কোনো কথা বলল না। সকলেই সকলের মতো ঘর থেকে বেরিয়ে গেল। প্রণয়ের মুখ শান্ত, তার চোখ দুটো ভয়াবহ হিংস্রতা। সাদমান শিকদার ছেলেকে দেখে আঁতকে উঠলেন। এ চোখের হিংস্রতা যে ভীষণ চেনা তারই যেন প্রতিচ্ছবি। সাদমান শিকদার প্রণয়ের পাশে এসে বসলেন। আচমকা ছেলে দুহাত ধরে ডুকরে কেঁদে উঠলেন। আহত কণ্ঠে বলল, আমাকে মাফ করে দে বাবা, আমি তোর জীবনটা নষ্ট করে দিয়েছি, মাফ করে দে আমায়। তোর এই অবস্থা আমি সহ্য করতে পারছি না। প্রণয় নিঃশব্দে হেসে উঠল, ওনার হাত ছেড়ে দিল, বসা থেকে দাঁড়িয়ে পড়ল। বাপ কেউ ছাড়ে না বাবা, আমাকেও ছাড়েনি, আপনাকেও ছাড়বে না। কঠিন শাস্তি পাবেন। আমার শাস্তি যেমন তেমন চিরতরে চোখ দুটো বন্ধ করব, সব শেষ হয়ে যাবে, কিন্তু আপনার শাস্তি এত সামান্য হবে না বাবা, তৈরি থাকুন। বলে গটগট পায়ে বেরিয়ে গেল প্রণয়। সাদমান শিকদার অসহায় চোখে ছেলের যাওয়ার পানে তাকিয়ে রইল। ফুলে ফুলে সজ্জিত স্টেজ, পাশাপাশি বসানো হয়েছে প্রিয়তা ও প্রেরণাকে। দুজনের কারো মুখে ভারী কোনো সাজগোজের চাপ নেই, কেবল ঈশ্বর প্রদত্ত উজ্জ্বলতা। তবুও চাঁদের টুকরো লাগছে। যাই হোক, দৃষ্টি ফেরানোর সক্ষমতা নেই উপস্থিত কারো। প্রত্যেকের মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে আছে নববধূদের পানে। ইন্টারন্যাশনাল কার্ডিও সার্জন ডক্টর আবুত চৌধুরী শুদ্ধের বিয়ের কভার করতে এসেছে দেশি বেশি মিডিয়া রিপোর্টার। তবে বর্তমানে সবার চোখ চুম্বুকে সেটে প্রিয়তা দ্রুতির চেহারায়। এখানে আসার পূর্বেই তারা রিসার্চ করে জানতে পেরেছে ডক্টর চৌধুরীর হবু স্ত্রী ওরফে প্রিয়তা শিল্পপতি সাজিদ সিকদারের একমাত্র কন্যা, অত্যন্ত সুন্দরী। কিন্তু এখানে আসার পর সকলেই যেন তাক লেগে গেছে। এটাও কেউ আশা করেনি, যেন অতি সযত্নে নির্মত্ত জীবন্ত এক পুতুল। হাঁটু ছড়ানো খোলা চুল, সাথে হালকা সবুজ লেহেঙ্গায় স্বর্গীয়
লাগছে যেন রীতিমতো অপ্সরার মতো লাগছে তাকে। সকলে এক ঘোর লাগানো দৃষ্টে তাকিয়ে আছে স্টেজে। মাইক হাতে অরণ্য নিজের হাস্যোজ্জ্বল মুখে বলল, ওকে লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজকের মেহেদি সেরিমনি শুভ সূচনা হবে একটা দুর্দান্ত কপল ডান্সের মাধ্যমে। সো লাইট অফ অ্যান্ড প্লে দ্য মিউজিক। অরণার বলার সাথে সাথেই সব লাইট অফ হয়ে গেল। বাতাসে ভেসে এলো রোমান্টিক সফট মিউজিক টোন। তুমকো প্যার হো তো জैसे कोई हो। গানের সাথে সাথে ফুকিং লাইট এসে পড়ল কয়েকটা কাপল যুগলের হাস্যোজ্জ্বল মুখে। প্রেম উষা কোমর আঁকড়ে ধরে গানের তালে তালে নাচ করছে। হেই ব্লুবেরি ড্রান্স। আচমকা মুখের সামনে কেউ হাত তুলতেই কিছুটা থমকে গেল যেন শ্বেতা। চোখ ঘুরিয়ে তাকাতেই তার সামনে থেকে কয়েক সেন্টিমিটার দূরে দাঁড়িয়ে লম্বা চওড়া সুদর্শন, বেশ সুদর্শন বলা চলে, কিন্তু তাকে চিনে মনে মনে না শ্বেতা, তাই তাকেই বলছে কিনা শিওর করে নিতেই বলল, এক্সকিউজ মি। শ্বেতা চমকাতেই দেখে ফিলছে আসলো লোকটা। শ্বেতার মুহূর্তে ফ্রেন্ডশিপের হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আই এম ইরফান শেখ, প্রীতমের বেস্ট ফ্রেন্ড। ভাইয়ের বন্ধু শুনে একটু ইজি হলো শ্বেতা। সৌজন্যমূলক হাসার চেষ্টা করে হ্যান্ডশেক করল ইরফানের সাথে। তবে ওই সুন্দরী রমণীর এমন অনাথের মতো একা একা দাঁড়িয়ে আছো কেন? দেখতে তো ভালোই লাগছে। ব্লুবেরি? ব্লুবেরি? এমন সম্বোধন শুনে বোকা হয়ে গেল যেন শ্বেতা। ইরফান ঠোঁট টিপে হাসলো। শ্বেতার মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করে বলল, হ্যাঁ, আপাতমস্তক তো ব্লুবেরি লাগছে। শ্বেতা একটা ডিপ ব্লু কালারের লেহেঙ্গা পরেছে, সাথে হালকা মেকআপ, বেশ মিষ্টি লাগছে তাকে। কিন্তু এই লোকটা এমন কেন বলছে? ইরফান লজিক শুনে শ্বেতা একটু কনফিউজ হয়ে গেল। সত্যি কি আমাকে ব্লুবেরি লাগছে? শ্বেতার ভাবনার মধ্যে পুরুষালী কণ্ঠ ভেসে এলো। বললেন না তো একা দাঁড়িয়ে কী করছেন? শ্বেতা নম্র কণ্ঠে জবাব দিল, সবাই কেউ না কেউ আছে মিস্টার ইরফান, কিন্তু আমার কেউ নেই। ইটস ভেরি ব্যাড। ব্লুবেরি এইমাত্র কয়েক মিলি সেকেন্ডের পূর্বেই এই অধরের সঙ্গে বন্ধুত্ব পাতালো, আর এক্ষুনি আবার আপনার কেউ নেই। ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। ইরফানের যুক্তিতে নিজের অগন্তেই হেসে ফেলল শ্বেতা। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু বললেন না। শ্বেতা হাসি থামে প্রশ্নোত্তর চোখে তাকালো। ইরফান সম্মোহিত কণ্ঠে বলল, এই যে আপনার নাম। স্বাভাবিক ঘরেই বলল শ্বেতা। আস্তে করে জবাব দিল, জি, আমার নাম মৃত্তিকা চৌধুরী শ্বেতা। বা, খুব সুন্দর নাম আপনার। থ্যাংক ইউ। একটা কথা বলবো? জি বলুন। এভাবে অনাথের মতো ঘুরঘুর করছেন কেন? লেটস ডান্স। শ্বেতা কিছুক্ষণ নীরব থাকে। আই এম নট কমফোর্টেবল। সো হোয়াট, আমি তো আছি। শ্বেতা দুবার অস্বস্তিতে ফিরিয়ে দিল। পরে আবার ইরফানের হাতে হাত রাখলো। ওকে পার্টনার, বলে কাপলদের মতো তারাও তাল মিলিয়ে গেল। ইরফান মুহূর্তে মর্জিত হলো ভঙ্গিতে শ্বেতার পায়ে পা চালিয়ে চলল। মিলচ্ছে একে একে। ব্যাড টাচ একদমই লাগছে না, তবে দূরত্ব থেকেই অনেক বেশ ঘনিষ্ঠ দেখাচ্ছে, মানিয়েছে দুজনকে। শ্বেতার গায়ে অন্য পুরুষের হাত পড়তে বেশ দূর থেকে দাঁড়ানো এক পুরুষের রক্ত গরম হয়ে গেল যেন মুহূর্তেই। চোখ ঝলসে গেল তীব্র হিংসার অগ্নিতে। মনের গহীনে সবুজ অরণ্য যেন লেগে গেছে বিধ্বংসী দাবানল। পুরুষালী হাতের মুষ্টি শক্ত করে নিয়ন্ত্রণ করলো বার কয়েক। অঘটন থেকে নিজেকে রোধ করার আগুন মনে হচ্ছে নিজের পায়ে ত্যাগ করছে স্থানটা। কাপল ডান্স শেষ হতে পুনরায় স্টেজে উঠে এলো অরণ্য। মাইক হাতে নিয়ে উচ্ছ্বসিত হয়ে বলল, সারপ্রাইজ এভরিওয়ান। পুনরায় লাইটস অফ। ছাদের সবগুলো বাতি নিভে গেছে একত্রে। অন্ধকারে ঢেকে গেছে চারপাশ। সকলে উৎসুক হয়ে দাঁড়িয়ে কি হয় দেখার অপেক্ষায়। তখনই অন্ধকার পরে ভেসে এলো এক পুরুষালী কণ্ঠ। সাথে সাথে ঝলসে উঠল সবগুলো বাতি। রাতের সব তারা দিনের গভীরে। বুকের মাঝে মন যেখানে, রাখবো তোকে সেখানে। তুই কি আমার হবি রে? মন বাড়িয়ে আছি দাঁড়িয়ে তোর হৃদয়। তুই জীবন মরণ সবই রে। তুই কি আমার হবি রে? সবিজ শেরওয়ানি পরিহিত সুদর্শন বরের কাউন্ট এন্ট্রিতে সকলে চিৎকার দিয়ে উঠল। শুধু গান গাইতে গাইতে এগিয়ে এসে হাত বাড়িয়ে দিল প্রিয়তার সম্মুখে। সকলে উজ্জ্বল দৃষ্টিতে তাকিয়ে প্রিয়তা অশান্ত চোখে আশেপাশে খুঁজল সে কাঙ্ক্ষিত ব্যক্তিকে, কিন্তু সে নেই, কোথাও নেই। পুনরায় অযৌক্তিক অভিমানে ছেয়ে গেল প্রিয়তার হৃদয়। সেও এত কিছু পরেও আশা ছাড়তে পারল না যেন। সে বেশ কিছুক্ষণ অপেক্ষা করল না, নিজের হাত বাড়িয়ে দিল শুদ্ধের হাতে। শুদ্ধ তৃপ্ত হাসল, প্রিয়তার হাত টেনে কাছে টেনে নিল। সাউন্ড বক্সে বাজতে থাকা সফট মিউজিকের তালে তালে
পা মেলালো দুজন। শুদ্ধ প্রিয়তাকে ঘুরিয়ে ঘুরিয়ে কোমরে হাত রাখলো, আরো কাছে টেনে নিয়ে ফিসফিস করে বলল, ইউ আর লুকিং সো গর্জিয়াস সুইটার্ট। প্রিয়তা কোনো জবাব দিল না। সে জানতেও পারলো না দূরে অজস্র মানুষের ভিড় থেকে কেউ প্রিয়তার প্রাণ ভরে দেখলো, নিজের বুকে জ্বলন্ত আগুনের সাক্ষী রেখে আল্লাহ নিকট প্রার্থনা করলো দীর্ঘ সুখী জীবনের। দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে রাত 8টা বেজে গেল। প্রিয়তা ও প্রেরণার মাঝে পাশে পাশে বসে মেহেদি পরানো হচ্ছে। তাদের মাঝে মেহেদি পরানোর জন্য উৎসাহ আছে অনেকের। দ্বিধা ধরি, থিরা, উষা, সুব্রতা, দীপ্তি আর অনেকেই। মেহেদি আর্টিস্ট প্রিয়তার হাতে মেহেদি ডিজাইনে তোলা শেষে ফর্মালি বলল, ম্যাডাম আপনার হাজব্যান্ডের নাম শুদ্ধ তাই না? সো ক্যাপিটাল এস হবে? জি ঠিক আছে। প্রিয়তা এমন মনমরা হয়ে বসে থাকতে দেখে দীপ্তি দুষ্টু এসে বলল, এমন একটা হট আইটেম পটানোর পরও এমন মুখ গোমরা করে বসে থাকার কি বলতো থিরা? থিরা সুব্রতার কথা সাথে গল্প করতেই ছেড়ে দীপ্তি কথায় মনোযোগী হলো। দীপ্তি তুমুল আফসোস নিয়ে বলল, কাশ আমিও যদি এমন একটা ঝাঁকাস মাল পটিয়ে ফেলতে পারতাম। হাই ঝাঁকাস মাল আর কি? শুভ্র ভুরু কুঁচকে তাকালো থিরা। দীপ্তি কপাল চাপড়ে বলল, আরে তুই জানিস না, ওই যে দেখ, বলে হাতের ইশারায় দেখালো দীপ্তি। থিরি দীপ্তির দৃষ্টি অনুসরণ করলো। শুদ্ধ কিছু দূরে দাঁড়িয়ে বিদেশি কিছু মানুষের সাথে কথা বলছে। দেখছিস, হাই হাই, আমি যদি প্রিয় অপুর জায়গায় থাকতাম। থিরা মুখ বেঁকিয়ে বলল, চুপ ডাইনি, নজর সরা। দীপ্তি থিরার কথায় পাত্তা দিল না, বলল, আরে আপুরে তুমি বলো তোমার ফিলিংস কি? প্রিয়তা এবারও ওদের কথার প্রত্যুত্তর করলো না। ওর হাতে মেহেন্দি দেওয়া শেষে বিধায় কাউকে কিছু না বলে উঠে চলে গেল। সকলেই মনোযোগ দিয়ে কথা শুনছিল, কিন্তু হঠাৎ প্রিয়তার এভাবে চলে যাওয়ায় মেয়েরা অবাক হলো। এটা কি হলো? দীর্ঘশ্বাস ফেললো থিরা। এবার আরো বেশি অবাক হলো দীপ্তি। কি অদ্ভুত! এই যে থিরা, শোন। থিরাকে নিচে নামতে দেখে ডেকে উঠলো দেবী। জি আপু, আবির্ভাবকে দেখেছো কোথাও? জি আপু, ভাইয়া মাত্র কিছুক্ষণ আগে নিচে নামতে দেখলাম, হয়তো ঘরে গেছেন। ঠিক আছে, বলে এক মুহূর্ত দাঁড়ালো না দেবী। দেবী ছুটে নিচে গেল। সে অনেকক্ষণ ধরে আবির্ভাবকে পাগলের মতো খুঁজে চলেছে, কিন্তু আবির্ভাবকে সে কোথাও খুঁজে পাচ্ছে না। কর্পূরের মতো উধাও হয়ে গেছে। আবির্ভাব, তোমাকে কখন থেকে খুঁজছি। আমি বলেই দরজা খুলতে কক্ষে প্রবেশ করলো দেবী, কিন্তু ঘরের ভেতর অবাক, কোথাও আবির্ভাব নেই, ঘর পুরো ফাঁকা। দেবী বারান্দায় খুঁজে ওয়াশরুমে গেল, সেখানেও নেই। খানিকটা বিরক্ত হলো দেবী। চোখের পলকে মানুষটি কিভাবে গায়েব হয়ে গেল বুঝতে পারল না। এদিক পূজারিনীরাই চৌধুরীর অবস্থান পূজারিনী রায়কেও অস্থির হতে দেখলেন আবির্ভাবের সাথে কথা বলানোর জন্য। দীর্ঘ নিঃশ্বাস ফেলল দেবী। ঘর থেকে বেরিয়ে যেতে কিছুটা নজর পড়ল ড্রেসিং টেবিলের ওপর রাখা মানিব্যাগের দিকে। দেবী পুনরায় দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে এগিয়ে গেল ড্রেসিং টেবিলের ওপরে। ওয়ালেটটা রেখে গেছে বলে সেটা হাতে নিল। দেবী ওয়ালেটটা ড্রয়ারে রাখতে গিয়েও থেমে গেল। কিছু একটা ভেবে পুনরায় ড্রয়ার বন্ধ করে দিল। সন্ধিহান চোখে ওয়ালেটটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতেই বলল, এটা একটা ছোট্টখানি রহস্য। আজকে সুবর্ণ সুযোগ। এতে কি এমন খাজানা আছে যার জন্য এতে আমায় হাত লাগাতে দেয় না আবির্ভাব? দেবী পেছনে উকি দিয়ে দেখে নিল আবির্ভাব আসছে কিনা, কিন্তু কাউকে আসতে না দেখে স্বস্তি পেল। আস্তে করে ওয়ালেটের ভাঁজ খুলতেই কিছু ক্যাশ আর কিছু কার্ড পড়ে আছে পকেটে। এমন ঘরের মোট অবস্থা দেখে হতাশ হলো দেবী। অন্য সাইডে দেখার উদ্দেশ্যে ওয়ালের উপরে ট্রান্সপোর্ট অংশ থেকে হাত ছড়াতেই চমকে উঠল দেবী। হঠাৎই এমন কিছু দেখলো যা কখনো কল্পনাতেও আসেনি। নিজের চোখে বিশ্বাস করতে পারল না দেবী। তড়িঘড়ি করে পাসপোর্ট সাইজের ছবিটা বের করে চোখের সামনে ধরল। ছবির মুখটা দেখে দুনিয়া উল্টে গেল দেবীর। ছোট্ট একটা ছবি, তার মধ্যে হালকা গোলাপি শাড়িহিত অতি সুন্দরী এক নারী হাস্যজ্জ্বল মুখে তাকিয়ে। দেবীর হাত কপাল, চোখের মনি ঝাপসা হয়ে এলো। সহসা আতঙ্কিত কণ্ঠে বলল, শ্বেতা তো আবির্ভাবের বন্ধুর বোন, তাহলে ওর সাথে আমার স্বামীর কি সম্পর্ক থাকতে পারে যার জন্য এত যত্ন করে ছবিটা ওয়ালেটে রাখতে হবে? দেবী পাগলের মতো ওয়ালেট ঘাঁটতে গিয়ে হঠাৎই একটা ভাঁজ করা কাগজ পেল। দেবী কাঁপাতে কাগজটা হাতে তুলে নিল। অজানা সংখ্যা শৈলে কাটা দিচ্ছে, ভয়ে জমে যাচ্ছে হৃৎপিণ্ড, অনাকাঙ্ক্ষিত কিছু দেখার ভয়ে। দেবী সোফায় বসে আস্তে করে কাগজের ভাঁজ খুলে চোখের সামনে মেলে ধরে কাগজে লেখা, পাগলের ডাক্তার। পাগল হয় শুনেছিলাম, কিন্তু পাষাণ যে হয় জানতাম না।
তা আপনি প্রমাণ করে দিলেন। আবির্ভাব, আপনি কি পরিমাণ নিষ্ঠুর জানেন? পুরো 6টা মাস হয়ে গেল আপনাকে দেখি না। আই মিস ইউ, আমার পাগলের ডাক্তার। তাড়াতাড়ি আমার কাছে চলে আসুন না। আপনার মাই লাভ আপনার অপেক্ষায় আছে। আই রিয়েলি লাভ ইউ আবির্ভাব, আই রিয়েলি মিস ইউ। ডেট 10/8/2026। লেটারটা দেখে স্তব্ধ হয়ে গেল দেবী। চোখের পানি টপ টপ করে ঝরে পড়ছে তার, নিঃশ্বাস আটকে আসছে কণ্ঠনালীতে। যা ভেবেছিল তাই। চিৎকার দিয়ে কেঁদে ওঠে দেবী। আঝারি করে বলছে, এটাই হতে পারে না। আবির্ভাব অন্য কাউকে ভালোবাসতে পারে না। আমি আবির্ভাবকে ভালোবাসি। আমি তার বউ। দেবী কয়েক মুহূর্ত কেঁদে হঠাৎ থেমে গেল। পাগলের মতো চোখ মুছে নিল। এই জন্যই আবির্ভাব কখনো আমায় মেনে নেয়নি, কখনো আমায় ভালোবাসেনি। দেবীর ওয়ালেটটা ফেলে দৌড়ে গেল, নিচের আলমারি খুলল। আবির্ভাবের গুছিয়ে রাখা জামা কাপড়গুলো ঘেটে ড্রয়ারের চাবি বের করলো। তার স্বামী স্ত্রী হলেও তাদের মধ্যে প্রাইভেসি অনেক। আবির্ভাব তার সব দায়িত্ব দক্ষতা অতি সহজে অক্ষরে অক্ষরে পালন করে। নিজের পার্সোনাল জিনিসগুলো খুব একটা ধরতে দিত না দেবীকে। দেবী ড্রয়ার খুলে দেখলো বেশ কিছু পেপার, সব মেডিকেল সার্টিফিকেট, এসব আবির্ভাবের। দেবী সবগুলো এলোমেলো করে দেখতে দেখতে কাগজে মোড়ানো একটি খাম পেল। সেটা হাতে নিতেই ফিল করলো এর মধ্যেও কাগজে নেই। দেবী পাগলের মতো খামটা ছিঁড়ে দিতেই ভেতর থেকে 100টারও বেশি ছবির অর্ধেকটা হাফ ফর্সা 100রও বেশি ছবির অর্ধেকটা হাত ফসকে মেঝেতে পড়লো। পড়ে যাওয়া ছবিগুলো তথ্য দেখে দেবী পাথর বনে গেল। ধপ করে বসে পড়লো টাইলসের মেঝেতে। কাপা হাতে তুলে নিল ছবি। প্রত্যেকটা ছবি যেন দুজন যুগলের প্রেমের গভীর চিহ্ন। প্রতিটি ছবিতে বেশ ঘনিষ্ঠ অবস্থায় তারা, কোনোটাতে কপালে চুম্বন, কোনোটাতে গালে, কোনোটাতে আবার একে অপরের দিকে তাকিয়ে হাতে হাত ধরে জড়িয়ে। এমন অসংখ্য দৃশ্য তার সামনে। দেবী শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু স্পষ্টভাবে দেখলো, বুঝলো। সকল রহস্য আজ তার কাছে পানির মতো ক্লিয়ার। কোনো কিন্তু নেই, কেন নেই, আর এর বেশি বুঝলো না। এবার তাকে কি করতে হবে? সারা বাড়িতে এত মানুষের ভিড়েও কোথাও একটু শান্তি নেই। দুদণ্ড নিজের মতো করে দাঁড়ানোর একটুও জায়গা যেন ফাঁকা নেই। নিজের মতো করে লুকিয়ে একটু কাঁথার জায়গা নেই প্রিয়তার বড় ছাদ থেকে নেমে 3 তলার মাঝারি ছাদের কোণায় এসে বসলো। চারদিকে ফেরি লাইটে রঙিন আলোয় ঝলমলি। দেখতে দেখতে আজকে দিনটা চলে গেল। আর মাত্র 40 ঘন্টা বাকি। প্রণয় ভাই, আপনি এখনো এলেন না আমার কাছে? একবারের জন্য বললেন না, জান তুই এই বিয়েটা করিস না, তুই শুধু আমার। আপনি একদিন খুব আফসোস করবেন প্রণয় ভাই, খুব আফসোস করবেন। আর মাত্র কয়েকদিন বাকি। এরপরই চিরতরে অন্যের হয়ে যাব। তখন হয়তো আপনি আমাকে চাইবেন, কিন্তু পাবেন না। আমি 6 বছর ধরে জ্বলে পুড়ে মরেছি। অপমানের আগুন, লাঞ্ছনার আগুন, বঞ্চনার আগুন, ভালোবাসার আগুন সব সহ্য করেছি। তবু আপনাকে ভুলতে পারিনি প্রণয় ভাই। আপনি কি পারবেন? প্রিয়তার মেহেদি পরা হাতের উল্টো পিঠে চোখ মুছে নিল। সে জানে না কাল তার জীবনে কি হতে চলেছে। সে শুধু জানে হয়তো তার সীমিত জীবনের সমাপ্তি ঘটতে চলেছে। তবে সমাপ্তি ঘটার পূর্বে এর শেষে দেখে ছাড়বে। আপু আপু, বড় ভাই আপনাকে ডাকছেন। একটি ছোট্ট মেয়ের মিষ্টি কণ্ঠে কাটলো প্রিয়তার। সে পাশে তাকে দেখলো একটা মেয়ে, বয়স 10 থেকে 11 এর নিচে। বাচ্চাটা গোল গোল চোখে তাকিয়ে প্রিয়তার দিকে। হয়তো বিয়েতে এসেছে। প্রিয়তা কৌতূহলী জিজ্ঞাসা করলো, বড় ভাইয়া কে আপু? ওই যে এবারের বড় ভাইয়া, অনেক বড়। প্রিয়তা মেয়েটার হাত টেনে কাছে নিয়ে মাথায় হাত রেখে বলল, এই বাড়িতে তো সবাই বড় আপু। আরে একটা ভাইয়া আছে না, অনেক অনেক বড়, লম্বা, অনেক সুন্দর। ওই যে দাদান দাদান বলে ডাকে সবাই, ওই ভাইয়াটা। মেয়েটার কথায় চমকে উঠল প্রিয়তা। বিস্ফোরিত চোখে তাকিয়ে মেয়েটার দিকে। মেয়েরা পুনরায় বলল, ওই ভাইয়াটা তোমায় যেতে বলেছে। মেয়েটার কথায় হুট করে মন ভালো হয়ে গেল প্রিয়তার। খুশিতে চোখ চিকচিক করে উঠল। মেয়েটার দিকে তাকিয়ে আশা ভরা কণ্ঠে জিজ্ঞাসা করলো, সত্যি? বাচ্চা মেয়েটা উপনিস মাথা নাড়ে। প্রিয়তা অধৈর্য হয়ে জিজ্ঞাসা করলো, কোথায়? ওই যে ওইখানে। কোথায়? স্টোর রুমের সামনে। প্রিয়তা অতিমাত্রায় খুশিতে হিতাহিত জ্ঞান হারিয়ে 5-7 না ভেবে দৌড় দিল সেই দিকে। শিকদার বাড়ি পশ্চিম দিকের করিডোরের শেষ প্রান্তে বিশাল এক কক্ষ, পুরোটাই ফাঁকা। জিনিসপত্র রাখার জন্য ব্যবহার হয়।
প্রিয়তা পাগলের মতো ছুটে অন্ধকার আচ্ছন্ন স্টোর রুমের সামনে দাঁড়ালো। রাত অনেক হয়েছে বিধায় সকলেই রাতের খাবার খেতে চলে গেছে, তাও আবার বাড়ি ফিরে গেছে অনেকেই। প্রিয়তা স্টোর রুমের সামনে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে ডাকলো, প্রণয় ভাই। শব্দ করার সঙ্গে সঙ্গে পেছন থেকে কেউ সজোরে ধাক্কা দিল প্রিয়তাকে, ঢুকিয়ে দিল স্টোর রুমের ভেতরে। অসাবধানতায় তাল সামলাতে না পেরে মুখ থুবড়ে পড়লো নোংরা ধুলোমেলা অপরিষ্কার মেঝেতে। সঙ্গে সঙ্গে হাতের কনুইয়ে কিছুটা ব্যথা পেল প্রিয়তা, চোখে পানি জমা হলো। শব্দ করার পূর্বেই কেউ শক্ত করে চেপে ধরলো চুলের মুঠি, চেপে তীব্রতা সাথে প্রিয়তা কুকিয়ে উঠল। অন্ধকারে কাউকে দেখতে পেল না, ব্যথাতুর আর্তনাদ করে বলল কে, কিন্তু কোনো জবাব ভেসে এলো না। প্রিয়তা পুনরায় চুল ছাড়ানোর চেষ্টা করলো। ছাড়ুন আমায়, কে আপনি? আমার লাগছে, আমার প্রণয় ভাই কোথায়? এবার সে আগন্তুক প্রিয়তার চুলে আচমকা টেনে ধরলো। গা বড় হলো প্রিয়তার। অন্ধকারে মুহূর্তে ধস্তাধস্তি লেগে গেল দুজনের। গলা চেপে ধরে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে প্রিয়তার, গলায় রক্ত বিবর্ণ হচ্ছে। আগন্তুক গলা চেপে এলো পাথরে আঘাত করলো প্রিয়তাকে। প্রিয়তা নিজেকে বাঁচানোর জন্য আঘাত প্রতিহত করার সুযোগটুকু পেল না। কাশি উঠে গেল তার। কে কে ওইখানে? হঠাৎ করে বাইরে থেকে পুরুষালী শব্দ ভেসে আসতে আগন্তুক প্রিয়তাকে ছেড়ে দেয়, আলগোছে দূরে সরে দাঁড়ায়। প্রণয় ধারণ করে দরজা খুলে ভেতরে প্রবেশ করতে প্রিয়তা ফুপে কান্নার শব্দ স্পষ্ট ভেতরে আসে। সেই কান্নার শব্দ শুনে হৃদয়ে নোংরানো কান্না কর্ণ গোচর হলো যেন তার। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, জান বলে চিৎকার করে অন্ধকারে ছুটে গেল প্রণয়। আগন্তুক নিঃশব্দে সরে গেল সেখান থেকে। প্রণয় কণ্ঠ পেতে এবার শব্দ করে কেঁদে দিল প্রিয়তা। একরাশ অভিমান জমা হলো, এই লোকটা আবার বাঁচাতে এসেছে নিজের জান পাখি। সশব্দ কান্না শুনে যা মুচড়ে উঠল প্রণয়ের। প্রণয় পাগলের মতো অন্ধকারে কয়েক পা এগোলো, প্রিয়তার হাতের কবজিতে পা ঠেকলো। প্রণয় থমকে গেল, নিজের প্রাণের অস্তিত্ব টের পেয়ে হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ল। মারের ব্যথা চোখ মুখ খিচে ফুপিয়ে কান্না করছে প্রিয়তা। কান্না মিশ্রিত ভেজা কণ্ঠে ডাকে, প্রণয় ভাই। প্রণয়ের মনে হলো কেউ তার কলিজায় বিষ মাখিয়ে ছুরি ঢুকিয়ে দিয়েছে। হুট করে সেই অন্ধকারে ঝপটে ধরল প্রিয়তাকে নিজের বুকে। প্রণয়ের উষ্ণ বুকের আদরে নিজেকে ধরে রাখতে পারলো না প্রিয়তা। দুহাতে প্রণয়ের বুকের পাঞ্জাবি মুঠো করে নিল। প্রণয় এক হাতে প্রিয়তার পিঠ খামছে, অন্য হাতে মাথায় আগলে নিয়ে সযত্নে যত্ন করে বলল, কি হয়েছে পাখি, কান্না করছিস কেন? কান্না তোরে প্রিয়তা জবাব দিতে পারল না। পাঞ্জাবি মুঠো করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে প্রণয়ের পিঠ সে যেন ছেড়ে দিলে হারিয়ে যাবে। প্রিয়তার উদ্যোগতিতে চলে হার্টবিট স্পষ্ট শুনতে পাচ্ছে প্রণয়। তার চতুর মস্তিষ্ক বলছে এখানেই শেষ সবকিছু। এভাবে হয়তো শেষবারের মতো সুযোগ দিচ্ছে এই জীবন, হয়তো আর পরে আর সুযোগ পাবে না। প্রিয়তার পাগলামি অবলোকন করে কষ্ট পেল যেন প্রণয়। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ছাড় জান, দেখতে দে আমায় কি হয়েছে। প্রিয়তা তো পৌঁছালো না, নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে অশান্ত কণ্ঠে বলল, কিছু হয়নি, প্লিজ যাবেন না প্রণয় ভাই, এভাবেই থাকুন কিছুক্ষণ। আমার এত ভালোবাসার আর কেউ নেই প্রণয় ভাই। আপনি আমার শেষ আশ্রয় ছিলেন, তবু কেড়ে নিলেন। শেষবারের মতো একটু থাকতে দিন এই বুকে, বলে প্রণয়ের বুকের গভীরে মুখ গুজে দিল প্রিয়তা। প্রণয় বুক কাঁপছে, চোখের জমে আছে শরতের কালো মেঘ। মন ও শরীর দুটোই দুর্বল হয়ে আসছে এই নারীর পরশে। প্লিজ প্রণয় ভাই, একটু ভালো মতো জড়িয়ে ধরুন, বুকে নিন। মনে করুন এটাই আমার শেষ ইচ্ছে। ফাঁসিতে দেওয়া মানুষ তো ফাঁসির আসামিকেও শেষবারের মতো তার ইচ্ছা পূরণ করার সুযোগ দেয়। ওর কথা শেষ হওয়ার পূর্বে কম্পিত কণ্ঠে ধমক দিল প্রণয়, একদম চুপ, উল্টোপাল্টা কি বলছিস? ঠিক নেই তো। প্লিজ, আই উইল ফিল ইউ প্রণয় ভাই। আপনাকে শেষবারের মতো একটু অনুভব করতে দিন আমায়, একটু ভালোবাসুন আমায়। প্রণয় নিজেকে আটকে রাখতে পারল না, নিজেকে দুবাহু দ্বারা প্রিয়তার মোমের শরীরটা একটু শক্ত করে ধরল। চেপে নিজের ছোট প্রাণটা বুকে নিয়ে নিঃশব্দে অশ্রু বিসর্জন দিতে লাগলো প্রণয়। জড়িয়ে ধরল যেন, নরম শরীরটা মিলিয়ে গেল প্রণয়ের অস্তিত্বে। আমাকে ভালোবাসেন প্রণয় ভাই, প্লিজ বলুন, আজ চুপ করে থাকবে না। ও প্রণয় ভাই, প্লিজ বলুন না, আমি মরে যাব আপনাকে ছাড়া। আমি নিতে পারবো না অন্য কারো ছোঁয়া, আপনি ব্যতীত দ্বিতীয় কোনো পুরুষ আমি ছুঁলে আমি সইতে পারবো না সেই যাতনা। আল্লাহর হস্তে চুপ কর যান। আর না পারতে আহত কণ্ঠে ধমক দিয়ে উঠল প্রণয়।
প্রিয়তা চুপ করলো না, পুনরায় ফুপিয়ে ফুপিয়ে বলল, প্লিজ বলুন না, একটাবার বলুন আপনি আমায় ভালোবাসেন। আমি একা নই, আপনিও আমায় ভালোবাসেন। দেখবেন সব ছেড়ে ছুড়ে আমি শুধু আপনার হয়ে থাকবো। প্রণয়ের গলা দিয়ে যেন শব্দ বেরোলো না, তবুও সে নিজেকে সামলে বহু কষ্টে বলল, আমি তোকে ভালোবাসি না জান, পাগলামি করিস না। আর কিছু বলো না প্রিয়তা। প্রণয়ের বুকে মুখ গুজে রইল বেশ কিছুক্ষণ, চুপ রইল অনেকটা কি সময়, যেন নিঃশ্বাস আটকে গিয়েছে তার, দুনিয়া থমকে গিয়েছে তার। প্রণয়ের বুকে মুখ গুজে নীরবে পড়ে রইল, বাঁধনহারা চোখের পানিতে বুক গলা সব ভিজে যাচ্ছে। প্রণয়ের সহ্যের বাঁধ ভাঙছে, এখানে থাকলে যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক করবে সে, তাই এখানে আর এক সেকেন্ডও নয় ভেবে প্রিয়তাকে জোরপূর্বক নিজের থেকে ছাড়িয়ে উঠল, দাঁড়ালো প্রণয়, দ্রুত পায়ে স্থান ত্যাগ করলো। এবারে অন্য আর পিছিয়ে ফিরে তাকানো হলো না, প্রিয়তাকে ছেড়ে জোরপূর্বক নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ালো প্রণয়, দ্রুত পায়ে স্থান ত্যাগ করলো। একবারের জন্য আর পিছে ফিরে তাকালো না। প্রিয়তা প্রণয়ের হাত ধরার চেষ্টা করলো, কিন্তু থমকালো না প্রণয়, তাকে নিঃশব্দে নিঃসঙ্গে একা ফেলে চলে গেল। প্রিয়তার মনের অসহ্য যন্ত্রণায় মেঝেতে শুয়ে পড়ে, গলা কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। এত কিছুর পরেও জীবন সুন্দর।